আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে, সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি জেএসআরএম এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা দেখা যাচ্ছে অভিযোগ করে দলটির নেতারা অতি দ্রুত দলটি নিবন্ধন বাতিল এবং বিচার চলাকালীন তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। এদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইন রাজ্যে সাহায্য পাঠানোর জন্য অন্তর্বর্তী সরকার মানবিক করিডোর অনুমোদন দিচ্ছে। এই খবরে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলো। মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ ধরনের স্পর্শকাতর সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। সিদ্ধান্ত গ্রহণের আগে অন্তর্বর্তী সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। অন্যদিকে প্রস্তাবিত মানবিক করিডোর নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর বক্তব্যকে প্রিম্যাচিওর মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দর্শক, এমন প্রেক্ষাপটকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় মানবিক করিডোর ও চলতি রাজনীতি। এ বিষয়ে আলোচনা করার জন্য আরটিভির স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি নেতা মোশাররফ আহমদ ঠাকুর, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত এবং দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক ও চট্টগ্রাম হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়ে প্রশ্ন রাখতে পারেন, কিংবা একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যা ভাবনা রয়েছে সেটাও আমাদেরকে ফোন করে জানাতে পারেন। ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। ফয়সাল মাহমুদ শান্ত, শুরুতে আপনার কাছে আসতে চাই যে আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধের প্রশ্নে কেন আপনাদেরকে মনে হচ্ছে যে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো টালবাহানা করছে? এই বিষয়টি আপনাদের টালবাহানার প্রশ্নটি মাথায় আসলো কেন, যে সরকার কিংবা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সঠিক ধারায় নেই? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন আরটিভির এবং যারা পরবর্তীতে শুনবেন। দেখেন, বাংলাদেশে বর্তমানে আমরা যারা রাজনীতি করছি, যারা আমরা এক বাক্যেদেরকে একটা ফ্রেমিংয়ে নিয়ে আসছি যে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যে দলগুলো, বিশেষ করে বিগত 15 বছরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার থেকেছে, বিশেষ বড় দুটি দল বিএনপি এবং জামাত সহ এই দলগুলো, এবং আমরা যারা এনসিপি যারা নতুন রাজনৈতিক দল করছি, এবং যদি আরও রাজনৈতিক দল হয়, এই প্রত্যেকটা রাজনৈতিক দলের যে বর্তমানে স্বাধীনভাবে যে কার্যক্রমগুলো পরিচালনা করছি, এটার কিন্তু একটা মৌলিক ভিত্তি হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থান। সেই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবং আমরা এখন ফ্রিলি রাজনীতি করতে পারছি, সেটা বিএনপির রাজনীতির ক্ষেত্রে বলেন কিংবা জামাতের রাজনীতির ক্ষেত্রে, আমাদের রাজনীতির ক্ষেত্রে বলেন। এখন বিষয়টা হচ্ছে এই প্রেক্ষাপটটা এমনিতেই আমাদের সামনে আসে নাই। এটার জন্য আসলে 1400 ডকুমেন্টেড জীবন, আমরা জানি যে 1400 জীবনের লাশের এখানে রয়েছে, শহীদ রয়েছে, এবং প্রায় 30,000-এর মতো মানুষ রয়েছে যারা এটা আহত হয়েছে, কোনো না কোনোভাবে রক্ত দিয়েছে। এই মানুষগুলো রয়েছে এবং আওয়ামী লীগ এরকম একটা নির্মম হত্যাকাণ্ড এবং একটা নিপীড়ন চালিয়েছে। এর পূর্বেও এই গত 16 বছরে বিডিআর বিদ্রোহ, শাপলা কিংবা বিভিন্ন আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের, জামাতের নেতাকর্মীদের গুম খুন সহ একটা লম্বা একটা নিপীড়ন এবং একটা গুম খুনের একটা ইতিহাস এই আওয়ামী লীগের রয়েছে। সেই আওয়ামী লীগকে ছাত্র জনতা পতন করেছে। পতনের মধ্য দিয়ে আমাদের একটা নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেটার মধ্যে দিয়ে আমরা নির্বাচন চাচ্ছি, যেটার মধ্য দিয়ে আমরা সংস্কার চাচ্ছি, যেটার মধ্য দিয়ে আমরা একটা নতুন দেশ গড়তে চাচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দল। তাহলে আমার এই যে ছাত্র জনতা রক্ত দিল, সেই রক্তের প্রশ্নটা তো মীমাংসা করে যেতে হবে। এখন এখানে দুইটা মীমাংসার জায়গা রয়েছে। একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল লেভেলে যারা গুলি করেছে, যারা নিপীড়ন করেছে, তাদের আপনি বিচার করবেন, যেটা অলরেডি সরকার আমরা দেখেছি কিছু ক্ষেত্রে শুরু করেছে। এখন এই যে নিপীড়নটা, এই নিপীড়নটা কিন্তু শুধুমাত্র ইন্ডিভিজুয়াল লেভেলে হয়নি। এই নিপীড়নটা আমরা দেখেছি যে আওয়ামী লীগ দল হিসাবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সে দলীয় ব্যানারে দলীয় নেতাকর্মীদেরকে আমন্ত্রণ জানিয়ে এই নিপীড়ন নির্যাতনগুলো করেছে এবং দল হিসাবে এই পুরো ফ্যাসিবাদী ব্যবস্থাটা চালিয়েছে এবং এই নিপীড়ন নির্যাতন করেছে। তার মানে আমাদের দলের বিষয়ে একটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা বলছি যে আওয়ামী লীগের কি শাস্তি হবে এটি তো আমরা আগে নির্ধারণ করে দিতে পারি না, কিন্তু আমরা যেই নিপীড়নের মধ্যে দিয়ে গেছি সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে সরকারের ঘাটতিটা কোথায়? সরকারের ঘাটতিতে হচ্ছে সরকার এখানে অনেকগুলো স্টেপ আমরা মনে হচ্ছে যে একটা সন্ত্রাস দমন আইনে একটা সুযোগ ছিল যে দলকে
সেই সন্ত্রাসী ক্যাটাগরিতে বিচার করা। সরকার আমরা সেটা দেখেছি প্রস্তাবনায় সেটি ছিল যখন সেই আইনটা প্রস্তাবনা হয়েছে, কিন্তু যখন চূড়ান্ত আইনটি হয়েছে তখন দেখছি যে সেই আইনটি নেই। তার মানে আমরা স্পষ্ট দেখেছি যে সরকার এখানে আওয়ামী লীগের এই বিচারটার ক্ষেত্রে একটা তালবাহানা করতে চাচ্ছে বিদেই তিনি এই আইনটি রাখেননি। যদি রাখতেন তাহলে দলীয়ভাবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব হতো। সরকার আওয়ামী লীগ বিচারের প্রশ্ন যে টালবাহানা করছে সেটা কার স্বার্থে করছে? আমাদের প্রশ্নটা তো এটাই কার স্বার্থে করছে। তার থেকে বড় কথা হচ্ছে আমরা বলতে চাই যে যেটা করছে সেটা জনস্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, সেটা এই শহীদের রক্তের এবং আহতদের রক্তের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, এজন্য আমরা মনে করি। আর বিএনপির ভূমিকা কেমন দেখছেন? দুই নাম্বার হচ্ছে এটি গেল সরকারের জায়গা থেকে আমরা মনে করছি যে সরকার এখানে দলীয় যে আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়া সরকার যে ঢুকছে না কিংবা সরকার এখানে একটা বোল্ড সিদ্ধান্ত নিচ্ছে না, সেটা একটা তালবাহানার জায়গা রয়েছে। দেখেন এখানে আমি আরেকটু বলে তারপর দলের জায়গায় আসতে ছাত্রলীগের ক্ষেত্রে আপনি নির্বাহী আদেশে ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করলেন। ছাত্রলীগকে এমন কি এক্সক্লুসিভ আপনি অপরাধ পেলেন যেটা আসলে আওয়ামী লীগের মধ্যে পান নাই, যেটা আপনি যুবলীগের মধ্যে পান নাই, যেটা আপনি মহিলা লীগের মধ্যে পান নাই? তার মানে যেই প্রেক্ষাপটে আপনি ছাত্রলীগকে সন্ত্রাসী দল হিসেবে তার কার্যক্রমকে নিষিদ্ধ করলেন, সেই প্রেক্ষাপটে আপনি আওয়ামী লীগের অন্তত তার রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে, নিবন্ধনটা স্থগিত করে আপনি বিচারে ঢুকতে পারছেন না, এটি তো তালবাহানা পরিষ্কার। সেটা তো আমরা সরকারের জায়গা থেকে বললাম। আপনাদের দলীয় জায়গা থেকে বলছি, এনসিপি বা আপনাদের এনসিপির নেতাকর্মীরা আপনারা বলেন যে বিএনপি কে উদ্দেশ্য করে একটি রাজনৈতিক দল। ওই জায়গায় আসছে যে বিএনপির এখানে কি করার আছে? বিএনপি ওই জায়গায় আমি আসছি, বিএনপির এখানে কি করার আছে। বিএনপি কে আমরা এক্সক্লুসিভলি ভাবে বলতে চাই না, কিন্তু বিএনপি কে আমি অনেকটা বলতে চাই। কারণ হচ্ছে বিএনপি নিজেও বলে যে তারা বাংলাদেশের বড় একটি দল এবং তারা অনেক সময় সর্ববৃহৎ দলও বলে সংখ্যার দিক থেকে। এখন দেখেন বিএনপি এইটার দুইটা দায় রয়েছে। একটা হচ্ছে বিএনপির নিজস্ব নেতাকর্মীদের প্রতি বিএনপির দায়, যে গত 15 বছরে যারা গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এবং এই জুলাই আন্দোলনে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা মাঠে থেকেছে সেই নেতাকর্মীদের প্রতি দায় একটা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে বিএনপি অ্যাজ এ রাজনৈতিক যে সুযোগটা পেয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেই সুযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগের বিচারে যে বিএনপির দায়। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি আসলে কি করতে পারে, এটা তো সরকারের দায়িত্ব। প্রশ্নটা হচ্ছে যে বিএনপি কিন্তু দেখেন যে বিএনপির যেখানে স্বার্থ আছে, নির্বাচনের প্রসঙ্গই না বলেন কেন, কিংবা যেটা দেশে বিএনপির স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু বিএনপি স্পষ্ট করে বলে দিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, বলে দিচ্ছে সরকারের সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। কিন্তু আমরা বিএনপি সহ অনেক রাজনৈতিক দল যাদের সাথে আমরা একসাথে লড়াই করেছি, ফ্যাসিবাদ বিরোধী দল, তাদেরকে এরকম আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে কিংবা এই আওয়ামী লীগের প্রশ্নে মীমাংসার ক্ষেত্রে তারা এরকম সুস্পষ্ট রোডম্যাপ সরকারের কাছে হচ্ছে না। জনাব তারেক রহমান বলেছেন যে নির্বাচিত সরকার, তারা যদি নির্বাচিত হন তাহলে তারা এই ফেসিবাদের বিচার তারা করবেন, যদি জনগণের ভোটে তারা নির্বাচিত হন। যে আমার এই সরকারটা যদি থাকতো তাহলে তো এইটা 5 বছর কন্টিনিউ করতো, যদি আওয়ামী লীগকে আমরা পতন না করতে পারতাম। তার মানে এই যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে সেটা কিন্তু 2000 মানুষের রক্তের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। এখন আমরা নির্বাচনটা 1 বছরের মধ্যে চাচ্ছি। এই যে প্রেক্ষাপটের মধ্যে আমি নির্বাচনটা 1 বছরের মধ্যে চাচ্ছি, নির্বাচনটা তো 1 বছরের মধ্যে চাচ্ছে হবে এরকম তো কোনো নিশ্চয়তা না, সেটা তো বিএনপি স্পষ্ট করে চাচ্ছে। আমি তো বিএনপি কে হওয়াই দিতে বলছি না, কিন্তু বিএনপির ভাষ্যটা আমি চাচ্ছি যে তার মানে কি বিএনপি 1 বছরের মধ্যে চাচ্ছে কি এই 2000 রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগের প্রশ্নের মীমাংসাটাও এই 2000 রক্তের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও বিএনপির এই জোর দাবিটা করা উচিত। বিএনপি তো তারেক রহমানের মামলা খালাসের ক্ষেত্রে বলে নাই যে নির্বাচিত দল এসে তারপরে এই মামলাগুলো খালাস করবে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের মামলা হচ্ছে নিষ্পত্তি হয়েছে, সে সময় তো আমরা বলি নাই। সেই মামলাগুলো তো নিষ্পত্তি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেখানে বিএনপি চাপ দেয়া বলেন, লিগ্যাল প্রসিডিউর মেনটেন করা বলেন। কিন্তু আমরা দেখছি শহীদের রক্তের যে ন্যায্য বিচারের যে দাবির জায়গাটা, সেইখানে তার যে জোর দেওয়ার জায়গাটা, আমরা তো বলছি না যে বিএনপি শুধুমাত্র দায়সারা কাজ করবে। বিএনপি গত 15 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লিড দিয়েছে অনেক জায়গায়, এখানেও এই আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রেও তার ওই মাঠে শক্ত অবস্থানটা, যেমন নির্বাচনের ক্ষেত্রে যেমন শক্ত অবস্থান বলে মামলাগুলো। জি ফয়সাল মাহমুদ শান্ত, ধন্যবাদ। মোশাররফ ঠাকুর ভাই, আপনার কাছে আলোচনা আসতে চাই, তবে তার আগে আপনাকে জেডএসআরএম নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নটি যেটি ফয়সাল মাহমুদ শান্ত বলছিলেন যে আসলে বিএনপি এই সরকারের নির্বাচন বা সংস্কারের প্রশ্নে যেই জায়গাতে বিএনপির প্রশ্ন আছে, বিএনপি খুব জোরালোভাবে বলছে, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি বিগত 15 বা 17 বছর ধরে যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, এই ব্যাপারটি ভুলে যেতে চাচ্ছে নাকি আসলে রাজনীতির স্বার্থে ভিন্নভাবে ভাবছে? সেই ভাবনার প্রেক্ষাপটে এনসিপির যে প্রশ্ন বা এই যে শান্ত যেটি বললেন যে বিএনপি আসলে এখানে একটা দায়সারা বা টালবাহানা সরকারের মতো বিএনপির আচরণে দেখা যাচ্ছে, এখন কেন বিএনপি এটি করছে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক। বিএনপি আর এনসিপি একই টোনে একই কণ্ঠে কথা বলবে না, বললে তো একদলই হইতে পারত, তাই না? আমরা সরকার, ডক্টর ইউনূস আর প্রধান বিচারপতিকে
এক জিনিস মনে করি না, আদালত আমরা মনে করি না যে 5ই আগস্টের আগে যা যা হয়েছে এটা কোনো বিষয়ই বিচারের ক্ষেত্রে হোক, নিপীড়নের ক্ষেত্রে হোক, সরকারি অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে হোক, কোনো ব্যবস্থাপনাটাই হাসিনাকে রেফার করা যেতে পারে, শেখ হাসিনাকে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করা যেতে পারে কোনো বিষয়বস্তুকে আমরা মনে করি না। দ্যাটস ওয়াই শেখ হাসিনার আমলে যেভাবে ফরমায়েশি বিচারের রায় হয়েছে, আমরা এই ফরমায়েশি রায়ের পক্ষে নই। আচ্ছা, মানে বিচার বিভাগ আমার ফরমাইশ মতো কাজ করবে এটা আমরা বিশ্বাস করি না। না, তাহলে আওয়ামী লীগের প্রশ্নে আপনারা কি চান? আমি স্পষ্ট কথাটা বলছি, কথাটা আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষক বুঝতে চেষ্টা আমি তো করবেন। বুঝতে পারছি, কিন্তু এই কারণে আমি না, প্রশ্নটা করলাম যে তো আপনি যেভাবে আমি বিচার বিভাগকে হাইকোর্টকে ডিকটেট করতে পারি না আমার বিচারের প্রশ্নে রাইট আপনি এতদিনের মধ্যে এইভাবে দিয়ে দেন। শেখ হাসিনা যেটা বলতেন, শেখ হাসিনার যে বিচারপতি যে নাসিম টাসিম যেগুলো এইগুলো যে বলতেন যে স্কাইপে কেলেঙ্কারি হলো না, বললো যে গভর্নমেন্ট পাগল হইয়া গেছে একটা রায়ের জন্য। আমি তো একটা রায়ের জন্য পাগল হইয়া যেতে পারি না ভাই। তাহলে আমার মধ্যে আর হাসিনার মধ্যে আর এনসিপির মধ্যে পার্থক্য থাকে না ভাই। সমস্যাটা হলো এই জায়গায়, এনসিপি মনে করে যেভাবে রায় হাসিনা নিয়ে আসতো আমি বইলে এইভাবে রায় নিয়ে আসবো, আমি এইভাবে রায় হাসিনার মতো রায় আনাতে এনসিপির নেতারা তো বলে যে একটি রাজনৈতিক দল, সে একটি রাজনৈতিক দল মানে আমি কি আপনাদের আপনাকে কথা বলছি, বলে? আমি ওইভাবে রায় আনাতে বিশ্বাস করি না। বিচার বিভাগ তার স্বাধীন মতো চলবে। বিচার বিভাগ যখন সে তার মতো করে চলবে না, তখন আমি জনগণের কাছে ক্লেম করব যে বিচার বিভাগ এইভাবে চলছে না। আমি নেক্সট নির্বাচনে আসলে আমরা বিচার বিভাগকে বিচার বিভাগ স্বাধীনতার বিকল্প কি? আরও স্বাধীনতা। গণতন্ত্রের বিকল্প কি? আরও বেশি গণতন্ত্র। তো বিচার বিভাগের স্বাধীনতার বিকল্প একটা ফরমাইশি রায়, একটা ফরমাইশি সময়ের মধ্যে রায় নিয়ে আসা নয়। তো এইটা এনসিপির ছোটো ছোটো আমাদের শিশু ভাইয়েরা না বুঝতে পারেন, আমাকে তো এটা বুঝতে হবে। আমার বয়স তার থেকে ডাবলের বেশি। কথা বলছেন, এনসিপির অনেক বাচ্চারা আছে, এনসিপির অনেক নেতারা আছে আমার বাচ্চা থেকে বয়সে ছোট। তো এই জন্য না, আমি একটু ঠাকুর ভাই আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করি যে আওয়ামী লীগের প্রশ্নে পরস্পর দোষারোপের মধ্যে দিয়ে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ তার বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে নিতে পারছে কিনা বা পুনর্বাসন হচ্ছে কিনা সেই আলোচনাটাও কিন্তু আছে। আমি আপনাকে বলি, আওয়ামী লীগ দুটোভাবে নিষিদ্ধ হওয়ার ব্যবস্থা আছে। একটা হচ্ছে সরকার নির্বাহী আদেশে। কেন সরকার নির্বাহী আদেশে হয়? সরকারের এসবি, এনএসআই, ডিজিএফআই সমস্ত রিপোর্ট সকালবেলা ডক্টর ইউনূস পান। জি, আমার বিএনপির মহাসচিব পায়, তারেক রহমানের কাছে দেওয়া হয়? নিশ্চয়ই না। তো এইখানে সন্ত্রাসী কোনো কার্যকলাপ আছে কিনা আওয়ামী লীগের, এটা ডক্টর ইউনূস নির্ধারণ করতে পারেন তার গোয়েন্দা সংস্থাগুলির মাধ্যমে। তিনি নির্বাহী আদেশে বিএনপির কোনো ভয় আছে? নির্বাহী আদেশে ডক্টর ইউনূসের এটা নির্বাহী আদেশ যদি বিএনপির সাথে আলাপ করেন ডক্টর ইউনূস, সেটা হতে পারে ডক্টর ইউনূস আলাপ করতে পারেন যে আমি নির্বাহী আদেশে করব কিনা, উনি আলোচনা করতে পারেন। উনি তো করেন নাই, উনি তো মিউজিক্যাল চেয়ার খেলেন। এই যে আওয়ামী লীগে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে যে ডেকে উনি মিউজিক্যাল চেয়ার খেলেন। আপনি 2 মিনিট, আপনি 3 মিনিট, আপনি 4 মিনিট, আপনি 5 মিনিট, ওঠেন, নেক্সট ইজ কামিং। তো এটা আলোচনা না। নাম্বার 2 হচ্ছে, আমি আপনাকে বলছি, আরেকটা হচ্ছে যে আদালতের রায়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। আদালত যে একটা দল হিসেবে আওয়ামী লীগকে বিচার করবে সেই অপশনটা আমাদের শান্ত বলেছে, এটা রাখেন নাই। তো এটা ডক্টর ইউনূস আর তার যে প্রতিষ্ঠান, তার যে এক্সটেন্ডেড প্রতিষ্ঠান, যে কি বলে জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টি, আগে কমিটি ছিল এখন পার্টি। তো এইটা তার এক্সটেন্ডেড প্রতিষ্ঠান আর ডক্টর ইউনূসের মধ্যে এটা বোঝাপড়ার বিষয়, এটা আমাদের বিষয় না। কারণ আমাদের বিষয় না, এই জন্য এই যে জাতীয় নাগরিক পার্টি যে তারই প্রতিষ্ঠান, এটা তো জাতীয় নাগরিক পার্টিও বলছেন, আপনি মিল করে দেখছেন? আমি আপনাকে বলি মিল করে দিতে পারি। তো আমি কেন দিতে পারি? আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূস এই পর্যন্ত তার সচিবদের মধ্যে আমি একবারে বড় বড় সচিব কতটি নাম বলি। কৃষি সচিব আওয়ামী লীগ, ইআরডি সচিব শাহরিয়ার আওয়ামী লীগ, শ্রম সচিব শফিকুজ্জামান আওয়ামী লীগ, এনবিআর আব্দুর রহমান আওয়ামী লীগ, স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, এক্সটেনশন দেওয়া হয়েছে, সচিব সাইদুর রহমান আওয়ামী লীগ, সংস্কৃতি সচিব মফিদুর রহমান আওয়ামী লীগ। তারপর আমি এইটি কয়টা বললাম।
আর জামাত শুনেন কতটি, সিদ্দিক জুবায়ের, মাকসুদুল হাসান, কবিরুল ইসলাম, রফিকুল ইসলাম, রেজাউল মাকসুদ, জেহাদি, ফারজানা মমতাজ এবং নতুন সুফিউর রহমান যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এনে প্রতিমন্ত্রী বানালেন, এই সবগুলি হচ্ছে এই সুফিউর রহমান আওয়ামী লীগ। এখন দেখুন বিএনপিকে ঝেঁটিয়ে বিদায় করছে সচিবালয় থেকে, তো এবং ডিসি 56টা ডিসি দেওয়া হয়েছে, এনসিপি দিছে, এনসিপি নেতারা বসে বসে দিছে। আপনি ডিসি কেলেঙ্কারিতে 200 কোটি টাকার কেলেঙ্কারি হচ্ছে, তাদের এনসিপির এক নতুন দরবেশ, উনি 400 কোটি টাকা কেলেঙ্কারির নাম শুনি, ওনার এনসিপির নেতা হবে আর কি ভবিষ্যতে কয়েকদিন পরে, এই যে কি নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওর এপিএস 312 কোটি টাকার কেলেঙ্কারি। আর হাসিনার 15 বছরের হাসিনার পিয়ন চাকর, ও হচ্ছে 400 কোটি টাকার মালিক। আর সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এটা 8 মাসে নতুন বন্দোবস্তে 312 কোটি টাকার মালিক। তো আমি এই জন্য ডক্টর ইউনূস, না এটা তো অভিযোগ, এটা তো প্রমাণিত না, এবং ডক্টর ইউনূস এবং তার যে নতুন এক্সটেন্ডেড দল জাতীয় নাগরিক পার্টি, এটা ওদের ব্যাপার। আমি আপনাকে বলছি, আমরা সহ্য করছি, আমরা নির্বাচনের রোড ম্যাপ চাইছি, নকশা চাইছি, তারপরে একদিন ইয়ার থেকে কি বলে নয়াপল্টন থেকে হেয়ার রোড পর্যন্ত হেঁটে যাব, গভর্নমেন্ট বিদায় হয়ে যাবে। দেখেন নাই গত পরশুদিন অন্তত কয়েক লাখ মানুষ, গতকালকে মে দিবসের এতে কয়েক লাখ, কারণ এই সরকার আমাদের সম্মতির উপর টিকে আছে। আমরা বলবো এবং আমরা বলছি, সুন্দর করে বলছি। আর কতটা সহ্য করবেন? চলছি আরো কিছু সময়, তো আমরা দেখতে চাই যে অন্তত মানুষ বুঝুক যে বিএনপি এই সরকারের প্রতি কোনো জুলুম করছে না, এইটুকু পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এইটুকু পর্যন্ত অপেক্ষা করবেন। মেহেদী হাসান পলাশ ভাই আসতে চাই, এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করে অন্য প্রসঙ্গ আমরা যাব, মানবিক করিডোরের প্রসঙ্গে। তবে তার আগে এই যে আওয়ামী লীগের প্রশ্নে সরকার এবং বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যে যোগ অভিযোগের যে প্রসঙ্গগুলো আমরা লক্ষ্য করছি, এটি আসলে দিন শেষে কি অবস্থায় দাঁড়াতে পারে? ধন্যবাদ আরটিভিকে এবং আপনাকে উপস্থাপক হিসেবে এবং আমার সহ আলোচক। আসলে বিষয়টা রাজনৈতিক এবং আমার দুই পাশে দুইজন রাজনীতিবিদ, দুই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, তো তারা তাদের অবস্থান বলেছেন। আমরা একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আমরা বিশ্বে এরকম অনেক নজির দেখেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা হিটলারের নাৎসি পার্টিকে, তারপরে মুসোলিনির পিএনএফকে নিষিদ্ধ হতে দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বলি যে আওয়ামী লীগ এই যে 15 বছরে যে মানে লুটপাট, যে নির্যাতন, যে জুলুম করেছে, যে মানবতা বিরোধী অপরাধ করেছে, এটা তো জাতিসংঘের মানবাধিকার মানে যে রিপোর্ট তার মধ্য দিয়ে প্রমাণিত। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, কিন্তু মানে কিভাবে করা যাবে সেটা হলো একটা মানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এনসিপির মানে এখানে কি পলাশ ভাই, মানে আমি একটু ছোট্ট করে যুক্ত করি, এখানে কিভাবে চেয়ে করলে কি হবে সেইটা বেশি ভাবাচ্ছে কিনা, আমি সেটাতে আসছি। প্রশ্নটা হলো যে আমাদের এনসিপির যিনি নেতা, তিনি তার বক্তব্য দিয়েছেন এনসিপি আন্দোলন করছে এই ইস্যুতে, কিন্তু এনসিপি যাকে বা এনসিপির এই মানে বিপ্লবী ছাত্ররা যাকে প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছেন, তিনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে হবে। অর্থাৎ উনি এই বিষয়টা আওয়ামী লীগের উপর ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেবে? আওয়ামী লীগ এখন সেটা তো তার ব্যাপার, আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেবে। অর্থাৎ উনি আওয়ামী লীগকে এক ধরনের আগামী নির্বাচন পর্যন্ত একটা গ্রিন সিগন্যাল উনি দিয়ে দিয়েছেন। তো কাজেই ওনারা যদি সেটা নিয়োগ করতে হন, তাহলে তো ওনাদেরকে আগে রাস্তায় যাওয়ার আগে তার কাছে যাওয়া উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাকে বলা উচিত, যেহেতু ওনারা নিয়োগকারী, তো ওনারা তাকে গিয়ে কেন বলেন না? তারা রাস্তায় যাওয়ার থেকে আমার মনে হয় সেখানে গিয়ে বলাটা খুবই না। তার মানে কি পলাশ ভাই আপনি মনে করছেন যে আওয়ামী লীগ যেরকম নির্বাচনের প্রশ্নে তলে তলে দিল্লি এরকম একটা কনসেপ্ট চালু ছিল আওয়ামী লীগের আমলে, এবার কি আওয়ামী লীগের পুনর্বাসনের, রাজনৈতিক পুনর্বাসনের প্রশ্ন এরকম তলে তলে এরকম কিছু একটা হচ্ছে? সেটা তো আমাদের কিছুক্ষণ আগে মোশাররফ আপনার কাছে মোশাররফ ভাই তো তার আমি বলছি আওয়ামী লীগ নিষিদ্ধ মানে কি, এবং তিনি যা দেখছেন তাই বলছেন। আমি বলছি আওয়ামী লীগ নিষিদ্ধ মানে কি শুধু রাজপথের আওয়ামী লীগ কি নিষিদ্ধ? আমি রাজপথের আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছি, আবার প্রশাসনের নানা জায়গায় যে আওয়ামী লীগের লোকজনগুলো বসে আছে তাদেরকে কিন্তু আমি সরাচ্ছি না। তো তাদেরকে না সরিয়ে সমস্ত প্রশাসনে সব জায়গায় আওয়ামী লীগকে রেখে আপনি রাজপথের আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনি কতটুকু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন, এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা হলো যে এই যে মানে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন, এখন আওয়ামী লীগের নিষিদ্ধ করার আগে যেটা আপনি মানে বলতে চেয়েছিলেন,
আওয়ামী লীগের এই দেশে এখন পর্যন্ত ধরেন 20%-এর মতো জনসমর্থন আছে। তো তাদের কি হবে সেটা নিয়ে আগে তো আপনাকে ভাবতে হবে, তারা কি করবে। তাদেরকে আপনি কোন পরিস্থিতিতে তাদেরকে আপনি রাজনীতির বাইরে রাখবেন, না নতুন কোনো রাজনৈতিক দলের মাধ্যমে আনবেন, না কি, এটা একটা ভাবতে হবে। থার্ডলি হলো কোন প্রক্রিয়ায় আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। একটা হলো যে বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন, দুই হলো পরবর্তীকালে যে সংসদ আসবে সংসদের মধ্য দিয়ে আপনি করতে পারেন, আর তিন হলো ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে, যেটা ওনারা জুলাইয়ের ঘোষণাপত্রের কথা বলছেন, সেখানে যদি সব রাজনৈতিক দল এক হয় তাহলে এটা নিষিদ্ধ হতে পারে। আদারওয়াইজ একটা আইন করে নিষিদ্ধ করলে যে সেটা কার্যকর হয় না, সেটা আমরা জামাতকে নিষিদ্ধ করার একটা প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করলে সেটা জামাতকে নিষিদ্ধ করার আমরা দেখেছি, এবং হিজবুত তাহরির এখনো নিষিদ্ধ, কিন্তু আমরা সারা দেশে তাদের কার্যক্রম এইটা বলেন যে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের প্রশ্নে কোন প্রক্রিয়ায় এগুলো সেটা খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে বর্তমান বাস্তবতা। প্রথম কথাটা হলো যে এই যে বিএনপির যে বিষয়টা বলা হলো, সেই বিষয়টাতে আমি একটা একজন সাংবাদিক হিসাবে, ওনারা তো রাজনৈতিক দলের নেতা হিসাবে বলেছেন, আমি সাংবাদিক হিসাবে বলি যে বিএনপির আপনার এই যে 16 বছরে বিএনপির ক্রসফায়ার হয়েছে 2276 জন, পিটিএ হত্যা করা হয়েছে 2077 জন, পঙ্গু হয়ে এবং অন্যান্যভাবে হত্যা হয়েছে 1303 জন, পঙ্গু হয়েছে আপনার 5337 জন, রিমান্ডে গেছে 1,15,000, তারপর আপনার এখানে মামলা ছিল 42,000, আসামি হয়েছে 59,29,000। তো এই যে এবং এই যে আন্দোলনটা হলো জুলাই বিপ্লব, সেখানেও বিএনপির আপনার তাদের হিসাব মতো 422 জন শহীদ হয়েছেন। তো কাজেই ওনারা যখন বলছেন যে আমরা 1400 জনের 1400 লোকের রক্তের উপর দাঁড়িয়ে, কিন্তু সেইখানে আমরা যদি যোগ করি তাহলে এখানে প্রাণ দিয়েছে 15 বছরে বিএনপির অনেক প্রাণ দিয়েছে। কাজে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি কোনোভাবে ছাড় দেবে বা ছাড় দেবে না, সেইটা এটা আমার কাছে মনে হয় না। তারা হয়তো আমি বলছি তারা হয়তো দুইজনের ওয়ে অফ থিঙ্কিং এর জায়গাটা একটু ভিন্ন। তারা একভাবে যাচ্ছে, এনসিপি একভাবে যাচ্ছে, আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি যেটা বুঝি, হয়তো প্রক্রিয়াটা ভিন্ন। রাইট, প্রক্রিয়াটা ভিন্ন, সেই কথা বলছেন যে বিএনপি যেভাবে ভাবছে এনসিপি সেভাবে ভাবছে না, সেটা তো ভাবনার জায়গা ভিন্ন থাকতেই পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটা কথা প্রচলিত ছিল এবং এখনও সে কথাটা আলোচনা হচ্ছে যে রাজনীতিতে শেষ বলে কিছু নাই, কিন্তু এই আওয়ামী লীগের প্রশ্নে ওই জায়গাতে একটা সমাপ্তি বা একটা দাড়ি পড়বে কিনা। ধরেন আপনি যেটা বলছেন যে সেই দাড়িটার জন্য সবচাইতে বড় জায়গা হলো যে বাংলাদেশের এখন যে রাজনৈতিক দলগুলো আছে, সমস্ত রাজনৈতিক দলগুলো যদি একটা জায়গায় দাঁড়ায় যে আমাদের মধ্যে বিভেদ থাকবে, আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে, প্রতিযোগিতা থাকবে, ইভেন মারামারিও হতে পারে, কিন্তু রাজনীতিতে এটা হয় আর কি যে এরকম ঘটনাও যদি ঘটে তবু কিন্তু তারপরেও আমরা আওয়ামী লীগের প্রশ্নে একটা সিদ্ধান্তের জায়গায় অটল থাকবো। আমার মনে হয় যে এটাই সবচাইতে আওয়ামী লীগকে যদি আপনি নিষিদ্ধ করতে চান, এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকর পন্থা। জি, অসংখ্য ধন্যবাদ পলাশ ভাই। আর আলোচনা শুনবো শান্ত ভাই আসতে চাই, যেটি আপনার আলোচনার প্রেক্ষাপটে মোশাররফ রহমান ঠাকুর ভাই যেটি বললেন যে বর্তমান আপনাদের যে জাতীয় নাগরিক পার্টির সাথে সম্মানিত প্রধান উপদেষ্টার যে সংযোগের বিষয়টি তিনি বললেন, পাশাপাশি আপনারা যেভাবে রাজনীতি দেখছেন বা ভাবছেন সেইভাবে বিএনপি দেখছেন, এবং আরেকটি হলো সরকারের প্রসঙ্গ বা আপনারা যেটা বলছেন যে বিচার না হলে কোনোভাবেই বা আওয়ামী লীগের বিচার এবং সংস্কার আগে কোনোভাবে নির্বাচন নয়। আবার কখনো কখনো আপনারাই আবার বলছেন, কেউ কেউ হয়তো একটু ভিন্ন করে অপ্রত্যক্ষভাবে বলছেন যে বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটি প্রক্রিয়া একই সাথেও আবার চলতে পারে। এই জায়গায় এই যে বলাতে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে বা একটা ভিন্ন ভিন্ন ধারণা তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে কি জনগণ বিভ্রান্ত হচ্ছে না? না, দেখেন, যেমন মোশাররফ ভাই যেমন বললেন যে তার আমি বলার ধরন এবং অ্যাপ্রোচ আমি লক্ষ্য করছিলাম, তিনি আমাদেরকে শিশু মনে করেন, বাচ্চা মনে করেন। ট্রুলি বয়সের দিক থেকে অন্তত আমরা তো তাদের অনেক অনুজ, কিন্তু তিনি যেটা বললেন যে পল্টন থেকে হেঁটে যাবেন এবং উচ্ছেদ হয়ে যাবে আর কি সরকার। হ্যাঁ, আমরা আসলে দেখেছি যে এই যে তাদের এখন যে কথা বলার যে অ্যাপ্রোচটা, পল্টন থেকে হেঁটে যাবেন, এটা আসলে গত 16 বছর আসলে প্রয়োজন ছিল। যে আমি আসছি ওই জায়গায়, আমি ওই সবগুলো অ্যাকনোলেজ করি। যেমন আপনি তৌহিদ ভাই, আপনি যদি আমার কথাগুলো লক্ষ্য করেন, আমি কিন্তু শুরুই করেছি যে গত 15 বছরে যারা গুম খুনে নির্যাতনের শিকার হয়েছে, আমি শুরুই করেছি যারা এইটার বিরুদ্ধে লড়াই করেছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল বলি, আমি কিন্তু একটা রাজনৈতিক দল বলি না। কিন্তু 28 অক্টোবর ডিসেম্বরের 10 তারিখে প্রচুর মানুষ ঢাকায় এসেছিল,
কিন্তু ওই ওই 28 অক্টোবর ডিসেম্বর নয়, হ্যাঁ, অক্টোবর অক্টোবরে এসেছিল, ডিসেম্বরেও যে সমাবেশগুলো হয়েছিল প্রচুর মানুষ, সাধারণ মানুষ অনেক প্রত্যাশা নিয়ে এসেছিল, কিন্তু তখন এই ধরনের গার্ডস আমরা পাই নাই যে হেঁটে যাব সব সংসদ ভবন থেকে হাসিনা উচ্ছেদ হয়ে যাবে। তো মানুষ ওই সময় প্রত্যাশা করতো, তো এই ধরনের গার্ডসগুলো ভালো, রাজনীতিতে তাদের এই কনফিডেন্স তৈরি হয়েছে। আমরা ওইটাই বলছি যে যেই রসদের ভিত্তিতে এই কনফিডেন্স তৈরি হয়েছে। দেখেন তিনি বলছেন যে আমাদের প্রধান উপদেষ্টার যে একটা আর একটা প্রতিষ্ঠান এনসিপির কথা বলছেন, এনসিপি কিন্তু তার জায়গায় খুব পরিষ্কার, কোনো হিপোক্রেসি নাই। তহিদ ভাই, আমি রাজনীতির আলাপের বাইরে গিয়ে একেবারেই মানে আন্তরিকভাবে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এনসিপি কি চায় আওয়ামী লীগের বিষয়ে। সে পরিষ্কারভাবে বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না, হবে এটা তার বিচারিক প্রক্রিয়া, কিন্তু আওয়ামী লীগকে আপনি বিচারিক প্রক্রিয়া ঢুকাতে হবে। এই বিষয়ে এনসিপি একেবারেই অ্যাডামেন্ট যে বিচারিক প্রক্রিয়া আপনি ঢুকান, তারপর বিচার করেন। এনসিপি কিন্তু একবারও বলছে না যে তিনি যেটি মিসকোট করছেন এবং সেই মিসকোটের উপর ভিত্তি করে তার সমস্ত বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন কি এনসিপি শেখ হাসিনার মতো একটা ফরমাইশি রায় চাচ্ছে, আগামীকালকে একটা রায় চাচ্ছে। আমরা কিন্তু বলছি না যে আগামীকালকে এক মাসের মধ্যে একটা রায় দেন। তা আওয়ামী লীগের দল হিসেবে আপনি বিচার করবেন কিনা, এই বিচারটা বিএনপি চাই কিনা, এটা বলতে তো আসলে আমরা একটু শান্ত ভাই বিরতিতে যাব, তার আগে একটু ঠাকুরবার কাছ থেকে শুনে নিব। মোশাররফ ঠাকুর ভাই, যেটি শান্ত ভাই বলছেন যে পরবর্তীতে আমরা এই আলোচনাটা শুনবো যে আপনারা আসলে চান কিনা আন্তরিকভাবে সদিচ্ছার ঘাটতি লক্ষ্য করছেন। শান্ত, এটা ডক্টর ইউনূস হচ্ছে বলছেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। জি, তো যারা ছাত্র তার নিয়োগকর্তা তো যদি নিয়োগকর্তা গিয়ে তার এমপ্লয়িকে বলবে যে এটা করো, না করলে তাদের প্রথম দায়িত্ব তাদের ইচ্ছা যদি বাস্তবায়ন না করে ওই কর্মচারীকে বাদ দিয়ে দিবে। ডক্টর ইউনূস বলছে না, আমার নিয়োগকর্তা ওরা, আর আমাদের গার্ডস আমার মাত্র 1.5 বছরে 40 জন, আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 13 জন জেলখানায় মৃত্যুবরণ করছে, কথা বুঝছেন? তো আমি এই 37 জন 12 ফিট বাই 12 ফিট গার্ডদের মধ্যে আমার মতো যে তৃতীয় সারির, চতুর্থ সারি, পঞ্চম সারি একজন কর্মী বিএনপির, আমরাও 37 জন 12 ফিট বাই 12 ফিটের মধ্যে ডিবির গড়াদে 3 দিন করছে, রিমান্ড খেটেছি 12 ফিট বাই 12 ফিট, এর মধ্যে 37 জন, কথা বুঝছেন? আমরা হারুনের হোটেলে ভাত খাইয়া ভয়ে বলি নাই যে উড্র করে ফেললাম, কর্মসূচি উড্র করে ফেললাম, এগুলো আমাদের কেউ করে নাই। তো গার্ডস আমরা দেখিয়েছি, যেটা পলাশ এখানে আছে, যে 80-র দশকে আমাদের সাথে আওয়ামী লীগ আর তার রুশ ইন্ডিয়াপন্থী এরা সবাই একসাথে করছে, ঝুট বেঁধে ডাকসু করছে, আমরা ডাকসুতে জিতেছি। তো আমি আপনি বলছি, আমরা রাষ্ট্র ক্ষমতা ছাড়া, এই বিডিআর পুলিশ সমস্ত রাষ্ট্রযন্ত্র ছাড়া আওয়ামী লীগ আমাদের সাথে কখনোই জিতবে। মোশাররফ ঠাকুরবার যে প্রশ্নটি থেকে দুটি প্রশ্ন, এটি হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে আপনার আলোচনা শুনে যে এটি প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি বেশি দূর যেতে চায় না, পাশাপাশি আপনি রোডম্যাপের প্রসঙ্গ বলছিলেন, এটা শুনে আমরা মানবিক করিডোর আলোচনা যাব, একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, এই সরকার একটা আওয়ামী লীগ যেমন একটা জামাত কার্ড খেলতো, কিছু হলেই বলতো জামাত, কিছু হলেই বলতো জঙ্গি কার্ড, এটা খেলতো, এটা হাসিনার একটা খেলার বিষয় ছিল। এই সরকার আওয়ামী লীগ নামক একটা কার্ডকে খেলার বিষয়বস্তু ইউজ করতেছে। দিস ইজ দ্য আওয়ামী লীগ কার্ড। তো আওয়ামী লীগ কার্ড, ছাত্রলীগ, আমি তো শান্তর এই কথাটার সাথে একমত। ছাত্রলীগের গুরু হচ্ছে, ছাত্রলীগের আব্বা হচ্ছে আওয়ামী লীগ। ছাত্রলীগ আওয়ামী লীগের নির্দেশ ছাড়া এমন কোনো কাজ আছে ছাত্রলীগ করেছে? আওয়ামী লীগের নির্দেশ ছাড়া, আওয়ামী লীগের নির্দেশে ছাত্রলীগ ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তো সেই ছাত্রলীগ আপনি নিষিদ্ধ করছেন, তা আওয়ামী লীগ নিষিদ্ধ করেন না কেন? আপনি উমুক দাবি করবে, কে দাবি করবে, কে দাবি করবে না, আপনি এটা শুনতে চান কেন? আপনি করেন না কেন? আপনি গভর্নমেন্টে বসছেন, দায়িত্ব নিয়ে বসছেন, আপনি কাজ করে ফেলবেন। তো আপনি আমার নির্দেশনায় যদি চলতে হয়, তো আপনি যান আমার নির্দেশনার জন্য, আমার নির্দেশনার জন্য অন্য লোকজন আছে। তো আমার নির্দেশনা দিব আমি নির্বাচিত হওয়ার পরে, কারণ আপনি 64টা ডিসির মধ্যে 56টা ডিসি দিচ্ছেন আওয়ামী লীগের ফিট লিস্ট থেকে। আওয়ামী লীগের অর্ধেক প্রতিদিন, এই যে ইনকিলাবের এখানে সহকারী সম্পাদক ইনকিলাবের একাধিক রিপোর্ট বেরোচ্ছে, একেবারে সহ, এই যে এদের আমলনামা সহ কোনটা আওয়ামী লীগ সচিব, আপনি জিজ্ঞেস করেন, আমি এই যে সচিবগুলোর নাম বলছি, এগুলো ইনকিলাবের রিপোর্ট থেকে। তো আপনি সচিব বসান আওয়ামী লীগ থেকে, তো একটার পর একটা নতুন করে আপনি আলী ইমাম মজুমদারকে আওয়ামী লীগের একটা জীবন্ত প্রতিভূ আইনে বসে রেখেছেন এখানে।
আপনি আওয়ামী লীগের একটা মাল কেনে বসে রাখছেন এখানে। তো আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছেন, আমার তো বিশ্বাস হয় না। আপনি আওয়ামী লীগকে ভিতরে ভিতরে তেল মারেন, আপনি আওয়ামী লীগের সাথে ভিতরে ভিতরে সব তলে তলে সব সমঝোতা করেন, আওয়ামী লীগের সবগুলো বাচ্চা কাচ্চা যা আছে সবগুলোকে আপনি প্রতিষ্ঠিত করতেছেন। আপনি বলে আওয়ামী লীগ আমার মনে হয় আওয়ামী লীগের প্রশ্নটাকে নিষিদ্ধের প্রশ্নটাকে বিএনপির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, উনি মাঝে মধ্যে বলে যে এই একবার বললে যে কি মির্জা ফখরুল বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দরকার নাই, অথচ উনি একাধিক ইন্টারভিউতে বলেছে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। আওয়ামী লীগের সিদ্ধান্ত মানে আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়ার, আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে কীভাবে? গণ অভ্যুত্থানের পরিস্থিতি আওয়ামী লীগ তো সিদ্ধান্ত নেওয়ার মালিক না। আওয়ামী লীগ সম্বন্ধে সিদ্ধান্ত নেবে সরকার এবং বাংলাদেশের জনগণ। এইটাই যদি গণ অভ্যুত্থানের সরকার হয়ে থাকে, জনগণের অনুভূতি সে বুঝবে, আর জনগণের অনুভূতি না বুঝলে থাকবে না এই সরকার। অন্য সরকার আসবে, 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে, নতুন সরকার আসবে, যে জনগণের অনুভূতি বুঝবে সেই সরকার এসে নির্বাচন করবে। তাতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সব সমস্যার সমাধান না, আমি আপনাকে নির্বাচনী রোডম্যাপ তাতে পাবেন। 15th অ্যামেন্ডমেন্ট নির্বাচনী রোডম্যাপ নিয়ে একেবারে আমি আপনাকে বলছি, যে পরিমাণ সচিব এই সরকার দিয়েছে বিএনপি বিরোধী, যে পরিমাণ ডিসি এই পরিমাণ বিরোধী। আপনি ও তো বলছে, শান্ত বলছে 1400 লোক মারা গেছে, 1400 পুলিশ অ্যারেস্ট হয়েছে, 100 পুলিশ অ্যারেস্ট হয়েছে এই পর্যন্ত। 100 পুলিশ হয় নাই। আমার বাড়ি গ্রামের বাড়ি বানিয়াচং, 5 তারিখে 9 জন মারছে গুলি করে পুলিশ। সেইখানে মামলা হয়েছে, লেখা আছে প্ররোচনাকারী উস্কানিদাতা এতজন, 200 জন। তো যে গুলি করছে ওর নাম কই? যে গুলি করছে ওর নাম কই, কোথায়? তো ডক্টর ইউনূসের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোশ্চেন করছে কোনদিন যে প্রত্যেকটা এসপি হচ্ছে প্রধান প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর জেলার এসপি কি কোনো মামলা আইনে জিজ্ঞেস করছে যে এইখানে খুনের উস্কানিদাতাদের নাম আছে, খুনিটার নাম কোথায়? ঠাকুর ভাই ঠাকুর অসংখ্য ধন্যবাদ। শান্ত আপনার কাছে আসবো, তার আগে মেহেদী হাসান পলাশ ভাই আপনার কাছ থেকে শুনে নিতে চাই। আমরা একই সাথে দুটি বিষয়ে আলোচনা চলমান রাখবো, যে মানবিক করিডোরের যে প্রসঙ্গ, আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, সেটা যেরকম সেই সময় একটি বৈশ্বিকভাবে বাহবা পেয়েছিল, কিন্তু এখন মানবিক করিডোরের যে প্রসঙ্গটি, এটি কতটা মানবিক থাকবে সেই প্রশ্ন আসলো। এই মানবিক করিডোরের মধ্যে দিয়ে বাংলাদেশের যে সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি তৈরি হবে কিনা সাধারণ মানুষের মধ্যে, এই আলোচনা। পাশাপাশি এটি একটু যুক্ত করে দিই, যেটি বিএনপি সহ বড় যে রাজনৈতিক দল বা সকল রাজনৈতিক দল বলছে যে আসলে এটি অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে কিনা। ধন্যবাদ। আমরা আগে প্রথমে মানে মানবিক করিডোর বলতে আমরা কি বুঝি? আমরা দেখেছি বিশ্বে যে কোনো একটা দুর্যোগ অথবা যুদ্ধ পরিস্থিতিতে যখন মানবিক বিপর্যয় ঘটে, সেখানে উদ্ধার তৎপরতা এবং মানবিক সহায়তার জন্য এক ধরনের করিডোর বা একটা সেফ জোন তৈরি করা হয়। এটাকে বলা হচ্ছে মানবিক করিডোর। এই মানবিক করিডোর আমরা বিশ্বে নানা জায়গায় দেখেছি। আমরা ইরাকে দেখেছি নো ফ্লাই জোন, আমরা লিবিয়াতে দেখেছি সুরক্ষা করিডোর, বিভিন্ন আমরা সিরিয়াতে দেখেছি, আমরা আফগানিস্তানে দেখেছি, পাকিস্তান হয়ে আফগানিস্তানে দেখেছি, আমরা এই যে সর্বশেষ আপনার রাফা করিডোর আমরা দেখেছি। তো তার পরিণতিগুলো কি হয়েছে? আমরা পরিণতিগুলো দেখেছি যে ইরাকে নো ফ্লাই জোন করে ইরাক ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা রাফা করিডোর যেটা করা হয়েছে, সেই রাফা করিডোর থেকে পরবর্তীকালে দেখা গেছে যে ইসরায়েলি বাহিনী ওই করিডোর দিয়ে ঢুকেছে এবং যারা ত্রাণ নিতে এসছে তাদের এক জায়গায় জড়ো হওয়ার পর তাদের উপর বোমা ফেলে তাদেরকে মেরে দেওয়া হয়েছে। জাতিসংঘ এই কিছুই করে নাই। আমরা দেখেছি এই যে সিরিয়াতে কি হচ্ছে, আমরা আফগানিস্তানের পরিণতি আপনি নিশ্চয়ই জানেন, এটা এখন মীমাংসিত। সে কারণেই এই প্রশ্নটা নিয়ে একটি সন্দেহ তৈরি হয়েছে। এখন বলা হচ্ছে যে আরাকানে একটা মানবিক বিপর্যয় হতে পারে, সেখানে খাদ্য সংকট তৈরি হবে। তো প্রশ্নটা হলো যে আরাকানে কি আদৌ কোনো খাদ্য সংকট আছে? আরাকানে সেখানে এখন 4 লাখ রোহিঙ্গা আছে এবং 20 লাখ প্লাস বিভিন্ন মানে রোহিঙ্গা বাদে যে অন্য বুদ্ধিস্ট এবং অন্যান্য জাতিগোষ্ঠী সেখানে রয়েছে। তো তারা কি বলেছে যে আমাদের এখানে খাদ্য সংকট আছে? রোহিঙ্গারা বলেছে আমাদের এখানে খাদ্য সংকট আছে। মিয়ানমার গভর্নমেন্ট বলেছে আমাদের এখানে খাদ্য সংকট আছে। এটা বলছে ইউএনডিপি, একটা রিপোর্ট করেছে যে এখানে খাদ্য সংকট হতে পারে। এটা হলো ইউএনডিপির পূর্বাভাস। কাজেই ইউএনডিপির পূর্বাভাস কেন হয় আপনি বুঝেন। এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা এই যে সমস্ত জায়গায় বললাম, ওরা যাওয়ার আগে এই ধরনের হিউম্যান রাইটস কমিশন বা এই ধরনের ইউএনডিপি, ইউএনএইচসিআর নানা ধরনের ওদের যে অর্থাৎ বিশ্ব পাশ্চাত্যের যে বিশ্ব ব্যবস্থা,
তারা যে সফট একটা মানবিক ডিসকোর্স তৈরি করে, হ্যাঁ মানবিক একটা ডিসকোর্স তৈরি করে তারপরে পরবর্তীকালে বলে সরি ওখানে তো উইপন মাস ডিস্ট্রাকশন ছিল না, আমাদের একটা ভুল তথ্য ছিল, বাট এর ভিতরে একটা জনগোষ্ঠী ধ্বংস হয়ে গেছে, ঘটনা যা ঘটার তা ঘটে গেছে। তো সেই কারণে কিন্তু আমরা আমাদের কাছে যে তথ্য ইভেন আমরা যদি এটাও বলি, এই যে প্রতিদিন প্রায় 100 মতো রোহিঙ্গা প্রতিদিন ঢুকছে, আমরা হয়তো যখন কথা বলছি তখনও হয়তো কোনো না কোনো রোহিঙ্গা ঢুকছে। আমি ওই অঞ্চলে নিয়ে যেহেতু সাংবাদিকতা করি, গবেষণা করি, আমি আমার লোক তাদের সাথে কথা বলেছে, আমি নিজেও রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার গিয়েছি, কোনো ওখান থেকে যে সমস্ত রোহিঙ্গারা পালিয়ে আসছে এখনো পালিয়ে আসছে, তারা তো কেউ বলে নাই যে ওখানে খাদ্য সংকট রয়েছে, তারা কেউ বলে নাই খাদ্য সংকট রয়েছে। তারা কি বলেছে এখানে বাংলাদেশে এসে কেউ বলেছে? আপনি একটা প্রমাণ কোনো মিডিয়াতে দেখাতে পারবেন যে বলেছে ওখানে খাদ্য সংকট আছে বা হতে পারে? আমরা বরং জানি আরাকান আর্মি বাংলাদেশের কাছে সেখানে থাকা উদ্বৃত্ত চাল বিক্রি করার জন্য নানা নেগোসিয়েশন করছে। তো উদ্বৃত্ত চাল কখন বিক্রি করে মানুষ? যখন সেখানে উদ্বৃত্ত খাবার থাকে তখনই কিন্তু বিক্রি করে। তাহলে ওখান থেকে যে রোহিঙ্গারা এখানে আসছে তার প্রধান কারণ হলো ওদের উপর যে জুলুম করা হচ্ছে, যে নির্যাতন করা হচ্ছে, সেই প্রাণ ভয়ে তারা পালিয়ে আসছে। মানে সমাধান করতে হবে এটা। এবং এখানে আরেকটা বিষয় হয়েছে, সেটা হলো যে ওখানকার লোকজন বিভিন্ন জায়গায় পকেটে আটকে গিয়েছে। এক জায়গায় হয়তো একটা জিনিস আছে, আরেক জায়গায় আরেকটা জিনিস আছে, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যুদ্ধ পরিস্থিতির কারণে মুভ করতে পারছে না। সংকটটা সেখানে। এখন সেই সংকট আপনি সমাধান না করে সেটাকে দেখিয়ে আপনি এখানে বলছেন একটা মানবিক করিডোর করতে হবে এবং সেটা বাংলাদেশকে দিয়ে। এখন আমার প্রশ্নটা হলো যে এই করিডোর বাংলাদেশকে দিয়ে করার আগে আরো কোনো বিকল্প ছিল কিনা আমরা একটু বিবেচনা করে দেখি। এখন আবার প্রশ্ন হলো এই সিদ্ধান্ত কে দিতে পারে, এটা নিয়েই তো প্রশ্ন উঠছে। হ্যাঁ, আমি আসছি। তো আমরা যে এই যে ধরেন এখন বলছে জাতিসংঘের কথা তো বলা হচ্ছে, জাতিসংঘের রেফারেন্স দিয়ে যে জাতিসংঘের নেতৃত্বে হবে এবং বাংলাদেশে অনেকেই জাতিসংঘের নেতৃত্বে হলে এটা মানে হতে পারে। আমি এটা কি হতে পারে সেটা নিয়ে পরে বলছি। তার আগে আমি বলছি যে যদি ধরেন এখানে যদি মানে হয় তাহলে আমরা চায়নাকে বলতে পারতাম, যেহেতু চায়নার সাথে আপনার আরাকান আর্মি এবং মিয়ানমার জান্তা সবার সাথে সুসম্পর্ক আছে। একইভাবে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলতে পারতাম, কারণ ইন্ডিয়ার সাথে এখানে সুসম্পর্ক আছে। এবং যেহেতু জাতিসংঘ বলছে যে এখানে এই সেফ মানে মানবিক করিডোর করতে গেলে মিয়ানমার সরকারের সম্মতি লাগবে এবং আরাকান আর্মির সম্মতি লাগবে। তো মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সম্মতি যদি থাকে তাহলে তো আমি সিটুয়ে বন্দর দিয়ে সরাসরি পাঠাতে পারি। আমি কেন বাংলাদেশের ভিতর দিয়ে পাঠাচ্ছি? এখন বাংলাদেশের ভিতর দিয়ে পাঠানোর ফলে যে কাজটা হবে, যদি এই যে প্রশ্নটা হলো যে ওখানে কি যাবে, কিভাবে যাবে, কার নেতৃত্বে যাবে, কে নিরাপত্তা দেবে, সেইগুলো চেক করা হবে কিনা, কে চেক করবে? যদি সেই যে করিডোর অনেকগুলো কি বাংলাদেশের ভিতর দিয়ে যদি যায় তাহলে ওই করিডোরের উপরে যদি আবার কোনো বোমা হামলা হয় বা যদি কোনো আঘাত হয়, এই যে আমরা এখন কাশ্মীর ইস্যুতে ফলস ফ্ল্যাগ অপারেশন নিয়ে তো ব্যাপক আলোচনা করছি, এ ধরনের ঘটনা যদি ঘটে, একটা উপর থেকে যদি হয়, ওরা যে বলবে না আমাদের জাতিসংঘের এই যে লোক মানে জাতিসংঘের যে জনবল বা যানবাহন এগুলো নিরাপত্তার জন্য এই অঞ্চল দিয়ে নো ফ্লাই জোন করা হবে বা এখানে এটার জন্য আমাদের এখানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে। আমরা যে সারা বিশ্বের যে অভিজ্ঞতাগুলো দেখেছি সেই অভিজ্ঞতার কারণে কিন্তু বাংলাদেশের মানুষ এটা নিয়ে খুব উদ্বিগ্ন। শুধু এটা নয়, এর সাথে আমরা জানি যে সেই ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলে একটা খ্রিস্টান রাষ্ট্র যেটা ক্রাউন কলোনি স্যার রিজিল্যান্ড কুপল্যান্ডের সেই পরিকল্পনাটা কিন্তু এখানে কার্যকর রয়েছে এবং তার জন্য খুব স্লোলি আপনার এখানে খ্রিস্টানাইজেশন হয়েছে এবং অনেকগুলো প্রদেশ এই অঞ্চলে তারা আপনার খ্রিস্টান আপনারাই বলেন যে একটা ম্যাপিং চেঞ্জের একটা কথা আপনারাই বলেন। আরেকটা বিষয় বলছি, এখন আবার নতুন করে আরেকটা আইডিয়া আসছে, সেটা হলো আরাকান ফেডারেশন। আরাকান ফেডারেশনের নামে তারা এখন ওই রাখাইন, তারপর আপনার ভারতের যে সেভেন সিস্টার্সের মণিপুর, মিজোরাম এই অঞ্চল, বাংলাদেশের কক্সবাজার এবং বান্দরবন নিয়ে একটা আরাকান ফেডারেশন কাজে এরা যাতে না যায় সেই আরেকটা প্রক্রিয়া তাদের চলছে। এবং একই সাথে আরও একটা প্রক্রিয়া হলো যে এই যে তারা এই আরাকান ফেডারেশনের যে কথাটা বলছে, এরপরে আপনার এই যে ইন্দো প্যাসিফিক পলিসি, ইউএস ইন্দো প্যাসিফিক পলিসি যেটা আছে, তারপরে আপনার কন্টেন্ট চায়না পলিসি আছে এবং বে অফ বেঙ্গলের ডোমিনেশন অর্থাৎ ইন্ডিয়ান ওশানের যে ডোমিনেশনের যে বিষয়টা নিয়ে আছে, এই সব বিষয়গুলো নিয়ে যদি চিন্তা করি এইটা তার একটা এক্সটেনশন কিনা এটা একটা আমাদের চিন্তা করার খুব দরকার আছে। এবং আমার প্রশ্নটা হলো যে সরকার এই যে এত সিকিউরিটির বিষয়গুলো রয়েছে যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্ব জড়িত, সেখানে কি এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের উচিত ছিল না যে আমাদের যারা সিকিউরিটি পার্সোনাল তাদের সাথে কথা বলা, আমাদের গোয়েন্দা সংস্থার কথা বলা? এবং যেহেতু এই সরকারের যে ম্যান্ডেট আছে এবং এই সরকার ক্ষমতায় নেওয়ার পরে যে সমস্ত কার্যক্রম তারা বলেছিল তার মধ্যে এইটা পড়ে না,
তো এটা যেহেতু পড়ে না, তাহলে তারা একটা সিদ্ধান্ত নিতে গেল, তাহলে এখানে যে সমস্ত বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে তাদের সবার সাথে কথা বলতে পারতো। তা না বলে তারা বলছে যে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, যদি জাতিসংঘের নেতৃত্বে হয় আমরা সাপোর্ট দিব। এখন আপনি সিদ্ধান্ত নিয়ে তারপরে যখন আবার আপনি কথা বলতে যাবেন, তখন জাতিসংঘের কাছে যে বার্গেনিং করবেন, আপনি তো আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কিন্তু আবার সম্মানিত প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, তিনি বলেছেন যে আসলে এটা রাজনৈতিক দলের বক্তব্যকে তিনি প্রিম্যাচিউর বলে মন্তব্য করেছেন, এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে না। কিন্তু উনি তো এর আগে যে বক্তব্যটা দিয়েছেন সেখানে কিন্তু বলেছেন যে আমরা এই ব্যাপারে নীতিগতভাবে একমত। জি, তাহলে আপনি কোনটা সঠিক, এই প্রশ্নটা আসবে না যে মানে আগে এই যেটা মন্তব্য বলেছেন তো জনগণকে হ্যাঁ না, বিভ্রান্ত এবং করবে। এবং আমাদের প্রধান যে মানে পররাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা যিনি, তারা প্রত্যেকেই কিন্তু বলছেন যে আমরা এই ধরনের বিষয়টা দিবে, এবং প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে আমরা ওখানে একটা সেফ জোন করতে চাই। হ্যাঁ, জি, তো পলাশ ভাই, সেটা এর বলেছেন। পরে আবার একটু আমরা শুনছি করণীয় জায়গাটা অথবা কি হতে পারে। শান্ত আসতেছে মানবিক করিডোর নিয়ে এনসিপি কি ভাবছে, পাশাপাশি যে আলোচনাটা আমরা করছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে, শুধু তো মানবিক করিডোর প্রসঙ্গটি একটু শুনতে চাই। আপনাদের ভাবনা কি, এনসিপির কি ভাবনা সরকারের এই সিদ্ধান্তে? মানবিক করিডোরের বিষয়টা আমরা খুব বেশি সময় পাই না, একদম কি পয়েন্টস আকারে বলবেন একেবারেই সংক্ষেপে বলছি, কিন্তু আমাকে আগের ইস্যুটাতে একটু জি, সময় দিতে please, হবে। বলুন। সেটা হচ্ছে যে মানবিক করিডোরের বিষয়ে সরকারের যে সিদ্ধান্তটা আমার কাছে অনেকটাই পলাশ ভাইয়ের সাথে একমত। যে আমরা জানি যে ওখানে 6 লক্ষ রোহিঙ্গা এবং 14 লক্ষ ওইখানের আরাকানবাসী আছেন, প্রায় 20 লক্ষ মানুষ। সেখানে খাদ্য নিরাপত্তা নানা ধরনের সংকট রয়েছে, এটা ট্রু। সেই খাদ্য নিরাপত্তার সংকট যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে তারা কোনো একটা কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করবে। সেই চেষ্টার জায়গা থেকে বাংলাদেশ সবচেয়ে নিয়ারেস্ট কান্ট্রি এবং বাংলাদেশে এটা এফেক্ট পড়বে। তার মানে ওখানে একটা সমাধান দরকার। সমাধানটা মানবিক করিডোর হতে পারে কিংবা অন্য কোনো পদ্ধতি হতে পারে, কিন্তু আপনি যদি মানবিক করিডোরের মধ্যে দিয়ে সমাধান করেন, তাহলে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এক, এই বিষয়ে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক শক্তিগুলোর সাথে আপনি কনসেনসাস করছেন কিনা, তো সেটি সরকার করেন নাই। আমরা মনে করি এটি সরকারের জায়গা থেকে উদ্যোগ নেওয়ার আগেই এটি আলোচনার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, আমি রাষ্ট্রের নাগরিক হিসাবে রাজনৈতিক দল না করলে কি আমি জানতে পারবো না? তার মানে নাগরিক হিসাবে আমার ওখানে রিস্ক এবং সেগুলোর প্রিভেনশন কি কি নেওয়া হয়েছে, কি কি শর্ত, তারা বলছে আমরা শর্ত সাপেক্ষে করিডোরটা দিব, কি কি শর্ত নেওয়া হয়েছে সেগুলো আসলে এনাফ কিনা, সেই জায়গাগুলো আমাদের দেশের নাগরিক এবং কূটনৈতিক এক্সপার্ট আওয়ামী লীগের প্রশ্নে যে কি আলোচনা। এখন আওয়ামী লীগের প্রশ্নে আমি যেটা বলছি, দেখেন বিএনপি যেই কথাগুলো বলছে, একটা কথাও কিন্তু আমাদের যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো কিন্তু খণ্ডন করে বা বিরুদ্ধে বলে নাই। দেখেন আমরা আজকে সমাবেশ করে ঢাকায় আমরা বলছি এই সরকার তালবাহানা করছে। মোশাররফ ভাই পুরো বক্তব্যটা দিল যে সরকার আওয়ামী লীগের বিষয়ে কার্ড খেলছে, তা আমরা তো সেটা বলছি যে সরকার তালবাহানা করছে। মোশাররফ ভাই বললো যে সরকার আওয়ামী লীগের প্রশাসন বসাচ্ছে, আমরা তো বলছি যে সরকার আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট না, এবং সরকার সুস্পষ্ট না সেটি আমরা সরকারকে এক্সক্লুসিভলি আমরা সমালোচনা করছি যে সরকার সুস্পষ্ট না, সরকার গণঅভ্যুত্থানের সাথে এই বিষয়ে বেইমানি করছে। বিএনপি এই বিষয়ে কি চাচ্ছে? মোশাররফ ভাইকে আপনি এতবার প্রশ্ন করলেন, আমি একবার প্রশ্ন করলাম যে সরকার তালবাহানা করছে। সরকার সেটা হচ্ছে যে সরকার এ বিষয়ে এমন অপরাধ করে ফেলছে, আমরা ধরে নিলাম যে সরকারকে আগামীকালকে ফেলে দিতে হবে, কিন্তু অ্যাজ এ রাজনৈতিক দল আমার তো একটা বক্তব্য আছে যে আমি আওয়ামী লীগের বিচার চাই কি চাই না। এই কথাটা বিএনপির কনফিডেন্টলি বলতে, যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই, বিচার হয়ে সে মুক্তি পেতে পারে, তার ফাঁসি হতে পারে, নিষিদ্ধ হতে পারে, এই কনফিডেন্টলি এই বাক্যটা কেন বিএনপি বলতেছে না? আমাদের আফসোসটা এই জায়গায়। আমরা বিএনপিকে আমি একটু শেষ করি, আমাকে আসলে একদম শেষের দিকে ভাই। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে এই পুরো ব্যবস্থার যে আওয়ামীকরণের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমরা খুব সুস্পষ্টভাবে আলাদাভাবে বলতে পারি। সরকারের প্রতি যে সমস্ত জায়গায় সরকার ভালো কাজ করছে সেই সমস্ত জায়গায় আমরা সরকারকে সমর্থন করতে পারি, সরকারের সুস্পষ্ট বিরোধিতা করতে পারি। কিন্তু আমরা তো মনে করি আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি সরকারকে মূলত সমর্থন করছে। সে যখন আইন বাদ দিচ্ছে তখন বিএনপি এখানে আসলে সরকারের কোনো বিরোধিতা করে না। মানে তার বক্তব্য যে সরকার চাইলে আগামীকাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে, সে আওয়ামী লীগের কার্ড, আওয়ামী লীগ নিষিদ্ধ করব কার্ড খেলছে। এর মধ্যে অস্পষ্টতা কি? একেবারে এইটা সরকারের কোর্টে বল। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করলে কালকে যদি আওয়ামী লীগ সরকারের উপর আক্রমণের, সরকার যদি আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তু হয়, তখন যদি বিএনপি এগিয়ে না আসে, তখন বোঝা যাবে যে বিএনপি এগিয়ে আসলো না কেন। এখন পর্যন্ত আওয়ামী লীগের যত জায়গায় মিছিল বেরোচ্ছে, প্রতিরোধ কে করেছে? বিএনপি করেছে। এখন থেকে যে জেলা শহর থেকে যে 40 কিলোমিটার দূরে যে ইউনিয়ন আছে, ইউনিয়ন ওয়ার্ড আছে, ওগুলোতে আওয়ামী লীগকে প্রতিরোধ করে বিএনপি করে। ওখানে এনসিপি নাই, ওখানে ছাত্র থাকে না, ওখানে বিশ্ববিদ্যালয় নাই, কলেজ নাই, হাই স্কুল নাই, ওইখানে বিএনপি করে, প্রতিরোধ করে। কথা বুঝছেন? তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপি
দাবি করে না, দাবির প্রশ্ন না। বিএনপি বক্তব্যটা হচ্ছে এই সরকারের পালস অনুযায়ী যা যা করা দরকার তা করবে, জি, সেইখানে বিএনপি তাকে সহযোগিতা করে কিনা সেই প্রশ্নটি দেখা উচিত। যে পলাশ ভাই শেষ মন্তব্য শুনতে চাই, ওই যে মানবিক করিডোরের প্রসঙ্গ ভয় জাগে, ওটা একদম শুধু পয়েন্ট আকারে, খুব পয়েন্ট আকারে আমি বলছি। দেখেন 2002 সালে সৌদি আরব বিপুল পরিমাণ অস্ত্র কিনেছিল আমেরিকা থেকে, হ্যাঁ, এবং 2003 সালে এই অস্ত্র দিয়ে সৌদি আরবে আমেরিকা গিয়ে ইরাকে আক্রমণ করেছে। যখন ইরাক এই অস্ত্রটা সৌদি আরব কিনেছিল, ইরাক কিন্তু তখন জানতো না। এই হিস্টোরিক্যাল আলোচনা যাওয়ার সময় পাবো না। আচ্ছা, আমরা হিস্ট্রি যাচ্ছি না। দুই এক লাইনে বলুন যে আমাদের করণীয় জায়গাটি তাহলে কি হতে পারে, শুরু থেকে বলেছেন, আরো একটু শুনতে চাই। আমি বলি, আমি যেটা বলছি সেটা হলো কি, যে আমরা তার আগে মীমাংসা করতে হবে যে আমরা এটা কেন দিব, আমাদের কি লাভ। আমাদের এখানে এই বিপুল পরিমাণ রোহিঙ্গা রয়ে গেছে, আমরা কি এই রোহিঙ্গাদেরকে ফেরাতে পারছি, সেটা নিশ্চয়তা কোথায়? আমরা কি আমাদের এই যে এখন যে আরাকান আর্মির কথা বলা হচ্ছে, এখন পর্যন্ত প্রতিদিন বিপুল পরিমাণে নির্যাতন করা হচ্ছে। এরা প্রচন্ডভাবে ইসলামোফোবিক, এবং প্রকৃতপক্ষে আরাকানকে মুসলিম ওখান থেকে তাড়ানোর জন্য 2012 সালে এবং 2017 সালে এই রাখাইনরা না। পলাশ ভাই, আমি যদি বুঝে থাকি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে পূর্বের প্রশ্নের সমাধান না করে নতুন না, আমি তা বলছি না। আমি বলছি যে আমি যে দিব, আমি যে এই কাজটা দিব, সেখানে কেন দিব এবং আমার সিকিউরিটির বিষয়গুলো কি হবে, সেই ব্যাপারগুলো নিশ্চিত না হয়ে, এবং আমার এটা দেয়া কোনোভাবেই ঠিক না। জি, অসংখ্য ধন্যবাদ মেহেদী হাসান পলাশ, মোশাররফ আহমেদ ঠাকুর এবং ফয়সাল মাহমুদ শান্ত, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, জেডএসআরএম নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটা আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।